ইরান ও ওমান স্ট্রেইট অফ হরমুজের পুনরায় খুলে দেওয়ার পক্ষে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং তারা বলছেন যে মোটামুটি সমঝোতায় হয়ে গেছে, এটি এখন হায়ার লেভেলে যাবে। যদি এই চুক্তি হয় তাহলে কি এটি কেমন হবে এবং আসলে এই চুক্তিতে আছে কি, চুক্তি কেন এখন হচ্ছে এবং আসলে এই চুক্তিটা হয়ে গেলে এটি কি ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে নাকি ওয়াশিংটন আবারও নতুন কোনো শর্ত যোগ করতে যাবে? ট্রাম্প সাহেবের মূল ফোকাস হচ্ছে যেভাবেই পারি আমি তেলের দামটা কমিয়ে আনি। যদি এতে আমাকে নিজের থুতু নিজে গিলতে হয় তাতেও আপত্তি নেই, যদি মুখে আমি বলবো যে না আমার নির্দেশেই আমার শর্তেই এই চুক্তি অর্জিত হলো। আলটিমেট নিয়ন্ত্রণ থাকছে ইরানের হাতে, যেটা কন্টেস্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে না, এই প্রথমত কোনো শর্ত ছাড়া, তারা বলছে কোনো শর্ত ছাড়া জাহাজ চলাচলের ব্যবস্থা করতে হবে, কোনো ট্যাক্স কোনো টোল নয়। মধ্যপ্রাচ্য কি আবার একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি আলাদা কোনো সংকট দেখছি? আর যে গ্রেটার ওয়ারে আমি এই মুহূর্তে দেখছি না, এই জন্য যে এখন সবাই একটু শান্তি চায়, কারণ ইউএস এন্ড তার এলাই গালফরা বুঝতে পেরেছে যে তারা খুব সুবিধা করতে পারছে না। ইরান ও ওমান স্ট্রেইট অফ হরমুজের পুনরায় খুলে দেওয়ার পক্ষে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং তারা বলছেন যে মোটামুটি সমঝোতায় হয়ে গেছে, এটি এখন হায়ার লেভেলে যাবে। যদি এই চুক্তি হয় তাহলে কি এটি কেমন হবে এবং আসলে এই চুক্তিতে আছে কি, চুক্তি কেন এখন হচ্ছে এবং আসলে এই চুক্তিটা হয়ে গেলে এটি কি ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে নাকি ওয়াশিংটন আবারও নতুন কোনো শর্ত যোগ করতে যাবে? আমাদেরকে একটু চুক্তি সম্পর্কে যদি কি আছে সেখান থেকে শুরু করেন। আমি ভাই নতুন কোনো খবর দিতে পারলে খুশি হতাম। গত সপ্তাহ যা বলেছি আমরা তাই বলতে হচ্ছে। জি, নতুন প্রগ্রেস রিপোর্ট হচ্ছে এই যে ইরান এবং ওমান জানিয়েছে হরমুজ প্রণালী খুলে দেবার ব্যাপারে তার একটা সাধারণ মতৈক্যে পৌঁছেছে। কিন্তু মতৈক্যটা কি বিষয়ে কিভাবে হয়েছে, ইরান বলছে এক কথা, ওমান বলছে আর এক কথা, আমেরিকা বলছে আর এক কথা। মোদ্দা কাঠামোটা ইরানের ভাষ্য অনুসারে আমি সেটাকে আমি ধরে নিচ্ছি গৃহীত কাঠামো, সেটা এরকম যে যে সমস্ত জাহাজ হরমুজ ছেড়ে যাবে তাদেরকে ইরানের পাশ দিয়ে যেতে হবে। চ্যানেলের দুটো দিক, ওমানি দিক একটা, ইরানি দিক একটা। যে সমস্ত জাহাজ ছেড়ে যাবে তাদেরকে ইরানের পাশ দিয়ে যেতে হবে, আর যারা আসবে তারা ঢুকবে ওমানের পাশ দিয়ে। এবং এই পুরো ব্যাপারটাই ওমান এবং ইরান যৌথভাবে ব্যবস্থাপনা করবে। এর সঙ্গে যুক্ত আর একটা শর্ত হচ্ছে এই যে এই জাহাজ আনা নেওয়ার ব্যাপারে যে সমস্ত খরচ হবে, ধরা যাক কিছু খরচ তো সেখানে আছেই, প্লাস এনভায়রনমেন্টাল ড্যামেজ হতে পারে। আমরা জানি হরমুজ প্রণালীতে এখনো মাইন রয়েছে। তো এই প্রণালী ব্যবস্থাপনার জন্যে এই যৌথ ব্যবস্থাপনা পরিষদ তাদের প্রয়োজন অনুযায়ী সার্ভিস চার্জ আরোপ করতে পারে। টোল নয়, ট্যাক্স নয়, সার্ভিস চার্জ, যেটা নট আনপ্রেসিডেন্টেড খরচ হবে। খরচটা শেয়ার করবে যে সমস্ত জাহাজ এখানে যাচ্ছে। এই ফ্রেমওয়ার্কের যেটা উল্লেখযোগ্য দিকটা হচ্ছে এই যে আলটিমেট নিয়ন্ত্রণ থাকছে ইরানের হাতে, যেটা কন্টেস্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে না, এই প্রথমত কোনো শর্ত ছাড়া, তারা বলছে কোনো শর্ত ছাড়া জাহাজ চলাচলের ব্যবস্থা করতে হবে, কোনো ট্যাক্স কোনো টোল নয়, কোনো সার্ভিস চার্জ নয়, যেমন আগে ছিল এখনো তাই করতে হবে। তা না হলে পুনরায় আমেরিকা তার ব্লকেড আরোপ করবে। ইরান বলেছে যে এই সাধারণ সমঝোতা বাস্তবায়িত হবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার যে ব্লকেড আছে তা সরিয়ে নিতে হবে। ধরা যাক এইটা গৃহীত হলো, আমি ধরে নিচ্ছি যে এটা এই সাধারণ মতৈক্যটা আমেরিকার অংশগ্রহণ ছাড়া হয়নি। আমেরিকা থেকে বারবার বলা হয়েছে, রুবিও বলেছেন, হেক্সেট বলেছেন যে আলোচনা হচ্ছে, খুব ভালো আলোচনা হচ্ছে, প্রতিদিন তারা আমাদেরকে প্রোগ্রেস রিপোর্ট দিচ্ছেন। ফলে এই এগ্রিমেন্টটা ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতে হয়েছে। মাথায় রাখতে হবে যে ওমান আমেরিকার এক ঘনিষ্ঠ মিত্র। ওমানে আমেরিকার বিশাল নেভাল বেজ আছে, ফলে আমেরিকা এবং ওমান প্রতিদিনই কথা বলছে। ফলে অবভিয়াসলি ওমান যে মতৈক্যে তারা পৌঁছেছে তার সারাংশ, অন্য কিছু না হোক, তার সারাংশ
ট্রাম্প সাহেবকে পৌঁছে দিয়েছে। ফলে তিনি মুখে যাই বলুন না কেন এই যে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে, এই ফ্রেমওয়ার্কটা সকল পক্ষের সম্মতিতে হয়েছে না। ধরা যাক এই প্রস্তাবটা গৃহীত হলো, আমেরিকাও গ্রাজিংলি মেনে নিল, সো হোয়াট হচ্ছে এই যে এই চুক্তি মেনে নেওয়ার মানে হচ্ছে যেই এমওইউ করেছিলাম আমরা 2.5 মাস আগে, সেই এমইউটা রিভাইভ করা, সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রিভাইভ করা। আবারও আমরা ফিরে যাব ওই 14 দফায়। এই 14 দফার মাধ্যমে আমরা একটি দীর্ঘস্থায়ী শান্তি রক্ষা করার দিকে এগুচ্ছিলাম। আমেরিকা অবশ্য বারবার একটা কথা বলছে যে দুটো তার ইস্যু, একটা হরমুজ আর একটা হচ্ছে গিয়ে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন। তা নিয়ে কোনো কথা হয়নি এই মুহূর্তে, তা নিয়ে কোনো কথাই হচ্ছে না। একমাত্র ফোকাস, এবং এটা ফোকাসটা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ কেন আমরা বারবার বলেছি একটাই, তা হচ্ছে তেলের দাম। তেলের দাম না কমা মানে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য, রিপাবলিকান দলের জন্য দুঃসংবাদ। ইতিমধ্যে দেখেছি আমরা যে চুক্তি এগুচ্ছে জানার ফলেই কিন্তু তেলের দাম কমা শুরু হয়েছে, $80 নেমে এসছে, আজকে বোধহয় $81 ক্রুড অয়েলের। ফলে ট্রাম্প সাহেবের মূল ফোকাস হচ্ছে যেভাবেই পারি আমি তেলের দামটা কমিয়ে আনি, যদি এতে আমাকে নিজের থুতু নিজে গিলতে হয় তাতেও আপত্তি নেই, যদি মুখে আমি বলবো যে না আমার নির্দেশেই আমার শর্তেই এই চুক্তি অর্জিত হলো। মধ্যপ্রাচ্য কি আবার একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি আলাদা কোনো সংকট দেখছি? কারণ আমরা বেশ কিছু আলোচনা করবো যেটি আমরা জানি ম্যাক্কা প্যাক্ট, যেটি আজকে স্বাক্ষরিত হলো, ঐতিহাসিক দিন। We will talk about this. We'll talk about Lebanon situation. We'll talk about the Israeli situation. এরা খুব কোয়াইট আছে এই মুহূর্তে, বাট আমরা সবসময় জানি they are mad, crazy dogs. So explain this to us. আমরা কোথায় আছি in an overall situation? যেটা আমি এখন দেখতেছি যে এটা মিডল ইস্টের যে সমস্যা এই মুহূর্তে, এখন তো নেগোসিয়েশন চলছে। নেগোসিয়েশনের সময় নর্মাল সময় হচ্ছে ভিন্ন, কারণ প্রত্যেক পার্টি প্রেশার ক্রিয়েট করে ডিফারেন্ট ওয়ে। সেই প্রেশারটা ক্রিয়েট হচ্ছে হুতিদের যে আক্রমণ, এটা একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে বিশেষ করে গালফ এন্ড সৌদি আরবিয়ার উপরে। আর ইসরায়েলের যে আক্রমণটা, এটা তো অ্যাজ ইউজুয়াল ইসরায়েলের সামনে একটা ইলেকশন আছে, ইলেকশন আসছে অক্টোবরে। ইয়েস, নেতানিয়াহুর ওই ইলেকশনের জন্য তার ইলেকশনের জন্য তার এই যে একটা যুদ্ধটা যতদিন লাগাই থাকবে, তার যে শক্তি দেখানো, এই জিনিসটা তার নির্বাচনের জন্য পজিটিভ একটা জিনিস নিয়ে আসবে বলে সে মনে করে, যার জন্য তারা ওই লেবাননের জিনিসটা লাগিয়ে রাখছে। এবং তবে ইরানের সাথে যুদ্ধ করছেন এই জন্য যে গ্রেটার ওয়ারে এখন যাইতে চায় না, কারণ আমেরিকা ইজ নো লঙ্গার ইন্টারেস্টেড টু দ্যাট। আর যে গ্রেটার ওয়ারে আমি এই মুহূর্তে দেখছি না, এই জন্য যে এখন সবাই একটু শান্তি চায়, কারণ ইউএস এন্ড তার এলাই গালপুরা বুঝতে পেরেছে যে তারা খুব সুবিধা করতে পারছে না। ইউএস খুব সুবিধা করতে পারে নাই। ফেরদৌস ভাই যে কথাটা বললেন, এটা ইউএস এর ইন্টারেস্টে এখন না। ওই যে ইউএস এখন চাচ্ছে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ওই গাদায় জল ঘোড়া করে খায়, সেটা খাওয়ার চেষ্টা করতে। হি ইজ ট্রাইং টু হ্যাভ সাম কাইন্ড অফ এক্সিট। সব রিপোর্টে আমি দেখতেছি এক্সিট চাচ্ছে মোটামুটি, এবং সামান্য একটু সার্ভিস চার্জের ব্যাপার নিয়েও সে রাজি হয়ে যায় বলে আমার ধারণা। সুতরাং আমি গ্রেটার ওয়ার আমি এখন দেখতেছি না। আর ওই জন্য আসে তখন সেটা আলাপ করবো যে ওরা তিনটা দেশ যখন চুক্তি করেছে, পাকিস্তান, না সেটা তো আমরা আলোচনা করব। আপনি যখন আমি দেখছি না গ্রেটার একটা জিনিস দেখতেছি না, তবে নেগোসিয়েশনের আগে প্রত্যেকের যে একটু প্রেশার ক্রিয়েট করতে চায়, সেই প্রেশারটা চলছে। আর ইসরায়েলের নির্বাচন সামনে, সেসব ব্যাপারে এই জিনিসগুলো তারা তাদের শক্তি দেখাচ্ছে নেতানিয়াহু। সো অনেকেই মনে করেন যে ইসরায়েলের যে নির্বাচন হতে যাচ্ছে এই অক্টোবরে, নেতানিয়াহু সেখানে পরাজিত হয়ে গেলে অনেক পরিস্থিতি পরিবর্তন হবে। আপনি কি তাই মনে করেন? আই ডোন্ট, কিছু পরিবর্তন হবে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হবে না, কারণ ইসরায়েলি পলিসি যে অপোজিশন প্যালেস্টাইনিয়ানদের ব্যাপারে খুব এই মুহূর্তে খুব একটা বেশি ডিফারেন্ট না। আপনি এর আগেও দেখছেন যে ইসরায়েলি জনগণের মধ্যে প্রায় 75 or 80% লোক গাজা ওয়ারকে সমর্থন করে। দ্যাট মিন্স গাজা জেনোসাইডকে সমর্থন করেছে। সুতরাং ইট ইজ নো লঙ্গার নেতানিয়াহু, ইট ইজ ইসরায়েলি পপুলেশন এজ সাচ ইনভলভ হয়ে গেছে। সুতরাং নেতানিয়াহু চলে গেলে অন্য যে আসবে হয়তো বেটার একটা এনভায়রনমেন্ট আসতে পারে, বাট ইট উইল নট ড্রাস্টিক্যালি চেঞ্জ।